তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ভূগোলের সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা আজকের আলোচনায় আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আমরা এমসিকিউ প্রশ্ন শেয়ার করব এবং প্রায় 80টি প্রশ্ন আমরা শেয়ার করব। এর আগের আলোচনায় আমরা প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন শেয়ার করেছিলাম যথারীতি, এবং তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস পুরো বুঝিয়ে ক্লাসের মতো করে কিন্তু করা রয়েছে। চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা আজকের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই এবং আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন, এপিরোজেনিক কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে এপিরোজেনিক কথাটির অর্থ হচ্ছে মহাদেশের উদ্ভব। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে আসি, ওরস শব্দের অর্থ কী? ওরস অর্থাৎ মহাদেশ, মালভূমি, সাগর নাকি পর্বত? উত্তর হচ্ছে পর্বত, অর্থাৎ অরোজেনি। ওরস মানে হচ্ছে অরোজেনি থেকে যেটা এসেছে। তো অরোজেনি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? পরবর্তী প্রশ্ন, অরোজেনি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট। পরের প্রশ্ন, সমতাবাদ তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে জেমস হাটন সমতাবাদ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। একটি মহাজাগতিক বস্তুর উদাহরণ নয় পর্বত, সূর্য, চাঁদ, ধূমকেতু। তো স্বাভাবিকভাবে পর্বত মহাজাগতিক বস্তু নয়। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বত উৎপত্তি কোন আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত? ভঙ্গিল পর্বত হচ্ছে গিরিজনী আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত। আরোহণ ও অবরোহণের মিলিত ফলকে কি বলা হয়? পর্যায়ন বলা হয়। পরবর্তী প্রশ্ন, গ্রেড বা পর্যায় শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে গিলবার্ট প্রথম ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, ক্ষয়জাত সমূহের ক্রমাগত সঞ্চয়ের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কী প্রক্রিয়া বলা হয়? উচ্চতা বৃদ্ধি পেলে তাকে আরোহণ এবং উচ্চতা কমে গেলে তাকে অবরোহণ। তাহলে উত্তরটা কী হবে? আরোহণ। পরবর্তী প্রশ্ন, বহির্জাত শক্তির উদাহরণ নয় নদী, বায়ু, হিমবাহ, ভূমিকম্প। তো উত্তরটা কী হবে? স্বাভাবিকভাবে ভূমিকম্প। পরবর্তী প্রশ্ন, নিচের যে জোটটি পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত অবরোহণ আবহবিকার, অবরোহণ বদ্বীপ, আরোহণ ও আবহবিকার, আরোহণ ও পুঞ্জিত ক্ষয়। তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে অবরোহণ ও আবহবিকার। কারণ আবহবিকার হলেই তাহলে স্বাভাবিকভাবে সেখান থেকে শিলাখণ্ডটা নিচের দিকে ক্ষয়ে পড়বে এবং অবরোহণ প্রক্রিয়াটা ঘটবে। পরবর্তী প্রশ্ন, অন্তর্জাত শক্তির উৎস কী? অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কিন্তু হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপের প্রশ্ন, কারণ অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে কিন্তু প্লেটগুলো ভাসমান হয়ে থাকে এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারেই পরিচলন স্রোত সৃষ্টি হয়, যে কারণেই কিন্তু প্লেটের ওপর চাপ সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু উপরে রিয়াকশানটা হয়। তাহলে শক্তির উৎসটা কোথায়? এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকেই কিন্তু আসে। পরবর্তী প্রশ্ন, ক্ষয়কারী শক্তি দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পেলে বা কমে গেলে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অবরোহণ। ভূমির উচ্চতা কমলে তখন তাকে বলা হয় অবরোহণ। ভূমিরূপ গঠনে যে প্রক্রিয়া প্রধান ভূমিরূপ গ্রহণ করে তা হলো, আচ্ছা, ভূমিরূপ গঠনে প্রধান ভূমিকা পালন করে কোন প্রক্রিয়া? উত্তর হচ্ছে পার্থিব প্রক্রিয়া, কারণ নদী, বায়ু, হিমবাহর ক্ষয় এগুলোই মেন। পরবর্তী প্রশ্ন, সমতলীকরণ গঠিত হয় যে প্রক্রিয়া দ্বারা? কোন প্রক্রিয়া দ্বারা? উত্তর হচ্ছে পর্যায়ন, একদম সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ধস মৃত্তিকা বিসর্পণ হলো যে ধরনের প্রক্রিয়া? ধস মৃত্তিকা বিসর্পণ কীভাবে হয়? ভূমির ঢাল বেয়ে বেয়ে হয়, আর ভূমির ঢাল বেয়ে বেয়ে হওয়া মানে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পরবর্তী প্রশ্ন, ইস্ক্রি বা ট্যালাস যে প্রক্রিয়া? তো ইস্ক্রি বা ট্যালাস স্বাভাবিকভাবে একই ব্যাপার, এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় নদী বা জলধারার ভূমিকা থাকে কোন, মানে বেশি না কম না খুব বেশি এরকম? পুঞ্জিত ক্ষয়, এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে খুবই কম পরিমাণ জলের প্রয়োজন হয়। তো এখানে উত্তর হবে খুবই কম। পুঞ্জিত ক্ষয় ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? পুঞ্জিত ক্ষয় ধারণাটি প্রথম দিয়েছিলেন এস শার্প। পরবর্তী প্রশ্ন, বিসর্পণ কথার অর্থটা কী? বিসর্পণ কথার অর্থ হচ্ছে তোমার গড়িয়ে গড়িয়ে যাওয়া, যেটা আমি বললাম যে এরকমভাবে ভূমির ঢাল বরাবর গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসবে। সলিফ্লাকশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সলিফ্লাকশন কথাটা জি অ্যান্ডারসন প্রথম ব্যবহার করেছিলেন। পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলাস্তরে যে সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে টপলিং বলা হয়, টপলিং। আর যখন এই উপর দিক দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে পড়ে এটাকে বলা হয় টপল। পরবর্তী প্রশ্ন, ধসের কারণে খাড়া ভূমিরূপ গড়ে উঠলে তখন তাকে কি বলা হয়? খাড়া ভূমিরূপ যদি গড়ে ওঠে ধসের ফলে তখন তাকে বলা হয় স্ক্রাপল্যান্ড, অর্থাৎ বিদাগ। পরবর্তী প্রশ্ন, ঢালের দিকে শিলাস্রোতের প্রান্তভাগ যে প্রকৃতির হয়, শিলাস্রোতের প্রান্তভাগ কেমন প্রকৃতির হবে? উত্তল প্রকৃতির হবে। পরবর্তী প্রশ্ন, কোনো ভগ্নস্তূপ যখন ঝুলন্ত ঢাল থেকে সরাসরি নিচের দিকে পতিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে অবস্কর পতন বলা হয়, তখন তাকে অবস্কর পতন বলা হয়। পার্মাফ্রস্ট অঞ্চলে বরফ গলা জল দ্বারা যে সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহিত হয় তাকে কি বলা হয়? আচ্ছা, পার্মাফ্রস্ট অঞ্চলে তো এটা হচ্ছে কনজেলিফ্লাকশন বলা হয়, একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের
ধীরগতি প্রবাহ সংগঠিত হয় যে অঞ্চলে, কোন অঞ্চলে ধীর গতিতে সংগঠিত হয়? এটা হচ্ছে তোমার ধীর গতিতে মানে পার্বত্য অঞ্চলে হবে, ঠিক আছে, পার্বত্য অঞ্চল মানে শীতল পার্বত্য অঞ্চল। পরবর্তী প্রশ্ন, কর্মপ্রবাহের গতিশীলতা ভূপ্রবাহের গতিশীলতা অপেক্ষা এটা কর্ম হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা কর্দম, ঠিক আছে। কর্দম প্রবাহের গতিশীলতা ভূপ্রবাহের গতিশীলতা অপেক্ষা স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে তোমার বেশিই হবে, কারণ ভূপ্রবাহের থেকে কর্দম প্রবাহে যেহেতু জল রয়েছে, তাহলে জলটা দ্রুত গতিতে যাবে, অর্থাৎ উত্তর হবে বেশি। পরবর্তী প্রশ্ন, সলিফ্লাকশন দেখা যায় যে অঞ্চলে, সলিফ্লাকশন কোন অঞ্চলে দেখা যায়? মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় মূলত সংগঠিত হয় কোন অঞ্চলে? পুঞ্জিত ক্ষয় হচ্ছে তোমার শুষ্ক অঞ্চলে বেশি দেখা যায়, শুষ্ক জলবায়ু অঞ্চলে। সলিফ্লাকশন হলো এক প্রকার ধীর প্রবাহ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কনজেলিফ্লাকশন শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় সেটা কি? সেটা হলো ক্রায়োটারবেশন। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা বিসর্পণের অন্যতম কারণ কি? মৃত্তিকা বিসর্পণের অন্যতম কারণ এখানে যা রয়েছে তাতে হচ্ছে মৃত্তিকার শুষ্কতা ও আর্দ্রতা, মানে একবার শুকিয়ে যাচ্ছে একবার জল পড়ছে, এর ফলে কী হচ্ছে? মৃত্তিকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বক্রতল পথে শিলাস্তূপের স্খলন যে নামে পরিচিত? বক্রতল পথে এটা স্লাম্প নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সলিফ্লাকশনের পরিবর্তে কনজেলিফ্লাকশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটার উত্তর ডেলিক, যে ডেলিক। পরবর্তী প্রশ্ন, প্লিস্টোসিন হিমযুগে পৃথিবীর প্রায় যত শতাংশ স্থান হিমবাহ অধ্যুষিত ছিল? কত শতাংশ স্থান? উত্তর হচ্ছে 30%। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় একই থাকে? এই প্রশ্নটার উত্তর আমি বলবো না, তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে কমে একই থাকে, একদম সহজ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চল হলো? মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চল, এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না, আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি? এই প্রশ্নটাও আমি বলবো না, এটার উত্তর তোমরা কমেন্টে লিখবে, একদমই সহজ। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? এটাও তোমরা কমেন্টে লিখবে, এটাও আমি বলবো না। এত সহজ প্রশ্ন দুই একটা দিয়েছি, এটা বলবো না। পর্বতগাত্রে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে কি বলা হয়? এটা তো একদমই সহজ, হিমরেখা। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? উত্তর হচ্ছে গ্রিনল্যান্ডের জ্যাকবসন। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়, হিমবাহ আর পর্বতগাত্রের মধ্যে যে ফাটল সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার বার্গ স্ক্রুন, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি, রসে মতানে হিমবাহের কার্যের যে প্রকার ভূমিরূপ। রসে মতানেটা কেন সৃষ্টি হয়? আমরা যদি ভালো করে জানি যে চারিদিক ক্ষয় হওয়ার ফলে একদম প্লেন ভূমিরূপ বিশিষ্ট, অর্থাৎ সেটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে হবে, তাহলে ক্ষয়কার্যের ফলে। আচ্ছা, হিমধাপে সৃষ্ট হ্রদগুলি যে নামে পরিচিত? আচ্ছা, হিমধাপের মধ্যে সৃষ্ট হ্রদ যেটাকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ। সিদাক। পর্বতারোহীদের ক্ষেত্রে হিমবাহের যে ভূমিরূপটি সবচেয়ে বিপজ্জনক হিসেবে গড়ে ওঠে সেটা কি? সেটা হচ্ছে ক্রেভাস। ইউ আকৃতির উপত্যকা পরিপূর্ণ মাত্রায় বিকশিত হলে তাকে কি বলা হয়? তাকে হিমদ্রোণী বলা হয়। গ্রাবরেখা ভূমিরূপ গঠিত হয় যে অঞ্চলে? গ্রাবরেখা কোন অঞ্চলে দেখা যায়? গ্রাবরেখা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যায়। আকারে ছোট ফিয়র্ডকে কি বলা হয়? আকারে ছোট আকৃতির ফিয়র্ডকে ফিয়ার্ড বলা হয়। কেটল হ্রদ গঠিত হয় কোন ক্রিয়ার ফলে? কেটল হ্রদ গঠিত হয় হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে। ভারতের পিরামিড শৃঙ্গের উদাহরণ হলো তোমার নীলকণ্ঠ। আচ্ছা, শিবলিঙ্গও রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভারতের হচ্ছে ম্যাটারন, ভারতের না, তো উত্তর হচ্ছে ডি দাগ হবে, এ বি দুটোই। পরবর্তী প্রশ্ন, স্ক্যান্ডিনেভিয়ায় সার্ক কী নামে পরিচিত? স্ক্যান্ডিনেভিয়ায় সার্ক হচ্ছে তোমার জেটেল নামে পরিচিত। কোরি বা সার্কের অপর নাম কি? কোরি বা সার্কের অপর নাম আচ্ছা, বটনও হবে জেটেলও হবে, তাহলে উত্তর হচ্ছে সবকটি। পরবর্তী প্রশ্ন, হিমদ্রোণীর আকৃতি যে আকারের হয়? হিমদ্রোণী ইউ আকৃতির। আচ্ছা, সার্ক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সার্ক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সাফেটিয়ার। স্কটল্যান্ডের সার্ক কী নামে পরিচিত? স্কটল্যান্ডের সার্ক তোমার কোরি নামে পরিচিত। আচ্ছা, মহাদেশীয় হিমবাহে যে তুষারমুক্ত পর্বতশৃঙ্গ দেখা যায় তাকে কি বলা হয়? তাকে নুনাটাক্স বলা হয়। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত নয় মোরেন, হিমবাহ জলধারা নয়, বহির্বিধৌত স্কার এসব হচ্ছে জলধারা। হিমবাহের তলদেশীয় ভূমিভাগে গড়ে ওঠে, তলদেশের ভূমিভাগে গ্রাবরেখা। পরে কোশ্চেন, পাশাপাশি অবস্থিত দুটো কোরি বা সার্কের মধ্যবর্তী এরিটি নামে পরিচিত। আচ্ছা, একাধিক সার্ক বা কোরির মধ্যবর্তী চূড়ার মতো খাড়াভাবে অবস্থিত ভূমিরূপকে কি বলা হয়? খাড়াভাবে অবস্থিত ভূমিরূপকে বলা হয় পিরামিড শৃঙ্গ, এরকম যখন চারিদিকে খাড়াভাবে। হিমদ্রোণীতে রাইজার ও টেড অংশের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? রিজেল বলা হয়। ডিমবর্তী ঝুড়ির ভূমিরূপ গঠিত হয়, ডিমবর্তী মানে ড্রামলিন।
কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চল হিমবাহ গঠিত যে প্রকার ভূমিরূপ দেখা যায় এটা আগামুখ। কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে আগামুখ দেখা যায়। হিমবাহ দ্বারা বাহিত পদার্থ সরু লম্বা বাঁধের আকারে অবস্থান করলে তখন তাকে কি বলা হয়? গ্রাবরেখা বলা হয়। কেদারা বা ডেক চেয়ারের আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলা হয়? ভূমিরূপকে বলা হয় সার্ক। আচ্ছা, ঝুলন্ত উপত্যকার মতো দেখা যায় কি? উপহিমবাহগুলো ঝুলন্ত উপত্যকার মতো দেখা যায়, কারণ প্রধান হিমবাহের সঙ্গে এসে এসে মিশবে, তাই তো। তারপরে কোশ্চেন, হিমবাহ প্রবাহের গতিপথে কঠিন শিলা অবস্থান করলে নিম্নের যে ভূমিরূপ, কঠিন শিলা অবস্থান করলে তার পাশে কি থাকবে? ক্র্যাগ অ্যান্ড টেল, অর্থাৎ এ দাগ। পরে কোশ্চেন, বৈবিধৌত সমভূমির মধ্যে হিমবাহ গলে গিয়ে যে গর্তের সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে কেটল বলে। আচ্ছা, অমিলটি খুঁজে লেখো, কোনটা আলাদা? গ্রাবরেখা, ড্রামলিন, ভ্যালিড ট্রেন নাকি আগামুখ? তো গ্রাবরেখা, ড্রামলিন, আগামী তিনটেই। ভ্যালিড ট্রেনটা আলাদা। বৈবিধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে ভ্যালিড ট্রেন বলে, তাহলে এটাই আলাদা হবে। পরে কোশ্চেন, কড়ি বা সার্কের একেবারে সামনের অংশটিকে কি বলা হয়? কড়ি বা সার্কের একেবারে সামনের অংশটিকে বলা হয় চৌকাঠ বা থ্রেশহোল্ড বলা হয়। ফান্ডামেন্টালস অফ জিওমরফোলজি বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে আর.জে. স্মল। কাস্ট ভূমিরূপের জন্য প্রয়োজনীয় নয় এমন একটি উপাদান হলো, চুনাপাথর তো অবশ্যই দরকার। আচ্ছা, বৃষ্টিপাত, উচ্চতার তুষারপাত। আচ্ছা, কাস্ট ভূমিরূপের জন্য যেটা প্রয়োজন নয়, তুষারপাতের কোনো প্রয়োজন নেই, বৃষ্টিপাতই এনাফ। তুষারপাতের ফলে তো জমে যাবে, গলবে না অত সহজে, বরফ যদি থাকে। পরবর্তীটা চলে যায়, পৃথিবীর দীর্ঘতম চুনাপাথরের গুহা কোনটি? পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর হচ্ছে হাংসানডুং, ভিয়েতনামে রয়েছে যেটা। পৃথিবীর গভীরতম চুনাপাথরের গুহা কোনটি? গভীরতম হচ্ছে তোমার ককেসাস অঞ্চলের ভেরেবকিনা। ভারতের গভীরতম গুহা কোনটি? ভারতের গভীরতম গুহা হচ্ছে তোমার ওই বোরা কেভ, ঠিক আছে। গভীরতম গুহা হচ্ছে বোরা কেভ, ভাইজাকে রয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেন, ডোলাইন কথাটির অর্থ কী? ডোলাইন কথাটির অর্থ হচ্ছে তোমার অবনমিত ভূমিভাগ। চুনাপাথরযুক্ত অঞ্চলের ছাদ থেকে যে তীক্ষ্ণ ভূমিরূপ নিচের দিকে আসে, উপরের দিক দিয়ে নিচের দিকে আসলে তাহলে হচ্ছে তোমার স্টালাকটাইট, ঠিক আছে। তারপরে কোশ্চেন, মেঝে থেকে উপরের দিকে যদি যায়, মানে এই দিক দিয়ে গেলে স্টালাকমাইট, এদিক দিয়ে আসলে স্টালাকটাইট, তাহলে উপরের দিকে গেলে কী হবে? উপরের দিকে গেলে হচ্ছে তোমার স্টালাকমাইট, যেটা মাটি থেকে উঠবে, মাইট। আচ্ছা, তারপর হচ্ছে ক্যালকটুফা শব্দটি যে ধরনের ভূমিরূপের সঙ্গে সম্পর্কযুক্ত। ক্যালকটুফা, তাই তো। ক্যালকটুফা হচ্ছে তোমার চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলের। তো এই 82টি প্রশ্ন শেয়ার করলাম। তো প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করি তোমাদের কাজে লাগবে, এবং বইটাকেও খুঁটিয়ে পড়ো। আমি যে ইতিপূর্বে ক্লাসগুলো নিয়েছি সেগুলো একটু দেখো, আশা করি কোনো সমস্যা হবে না, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ।